আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর আবারও সমসাময়িক বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামনে কোরবানির ঈদ, আর এই সময়টাকে ঘিরে সীমান্তে গরু চোরাচালানের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আজকে আমরা আলোচনা করব আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে সীমান্তে সক্রিয় গরু চোরা কারবারিদের তৎপরতা, এর প্রেক্ষাপট, এর নানামুখী প্রভাব এবং এর ভূরাজনৈতিক তাৎপর্য সম্পর্কে। চলুন শুরু করা যাক। মুসলিম প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে সারা বছর গরুর মাংসের চাহিদা একটি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের জায়গা দখল করে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় ৭৫ থেকে ৮০ লাখ টন মাংসের চাহিদা রয়েছে, যার একটি বড় অংশই গরুর মাংস থেকে আসে। এর প্রায় সবটুকুই দেশের অভ্যন্তরীণ পালিত গবাদি পশু থেকে পূরণ করা হয়ে থাকে। কিন্তু পবিত্র কোরবানির ঈদে এই চাহিদা স্বল্প সময়ের জন্য কয়েক গুণ বেড়ে যায়। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী কোরবানির সময় দেশে প্রতি বছর প্রায় ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ পশুর চাহিদা তৈরি হয়, যা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। কোরবানির বাজারকে সামনে রেখে সাধারণ কৃষক বা গৃহস্থ ছাড়াও অনেক পেশাজীবী বাণিজ্যিক উৎপাদনে এগিয়ে আসেন। কোরবানির গুরুত্ব মাথায় রেখে দেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের জন্য উচ্চ ফলনশীল প্রজাতি থেকে শুরু করে অনেক বিরল ও শখের প্রজাতির গরুর বাণিজ্যিক উৎপাদন করা হয়। ৩ থেকে ৬ মাস মেয়াদী এসব বাণিজ্যিক খামারে অল্প পুঁজির উদ্যোক্তা থেকে শুরু করে অনেক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, সমবায় সমিতি বিপুল অর্থ বিনিয়োগ করে থাকে। সংবেদনশীল এই গবাদি পশু প্রতিপালনকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের সাপ্লাই চেইন গড়ে উঠেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে দেশে বর্তমানে প্রায় ১.৫ কোটির বেশি গবাদি পশু খামার ভিত্তিক ও গ্রামীণ পর্যায়ে লালন পালন করা হয়, যা একটি বিশাল কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে। এই সাপ্লাই চেইনে প্রচুর মানুষের কর্মসংস্থান এবং মৌসুমী ব্যবসা পরিচালিত হয়, যা মূলত গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে আসছে। সুপ্রাচীনকাল থেকেই আমাদের পাশের দেশ ভারতে গবাদি পশু পালন একটি প্রথাগত ঐতিহ্যের অংশ। এমনকি তাদের ধর্মীয় রীতিতে এই গবাদি পশু বিশেষ সম্মানের জায়গায় থাকায় একটি গবাদি পশু যখন বংশগত কারণে উৎপাদনশীলতা হারায়, তখন তাকে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়। এ কারণে গবাদি পশুগুলো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে খোলা অবস্থায় ঘুরে বেড়ায়। ভারত সরকারের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, শুধু রাজস্থান ও হরিয়ানা রাজ্য সরকারগুলো বছরে মৃত গবাদি পশু অপসারণে কোটি কোটি ভারতীয় রুপি ব্যয় করে। এই বিপুল পরিমাণ চড়ে বেড়ানো গরু সীমান্তের দুই পাশের সংঘবদ্ধ চক্র সীমান্ত অঞ্চলের হতদরিদ্র ও শ্রমজীবী মানুষদের ব্যবহার করে চোরাচালান করে আসছিল। ভারতে গরু নিয়ে ধর্মীয় স্পর্শকাতরতার কারণে বৈধভাবে কখনো আমদানি রপ্তানি সম্ভব হয়নি। আবার ভারতের সীমান্তবর্তী এলাকায় এই অপ্রদর্শিত বাণিজ্য তাদের গ্রামীণ অর্থনীতির একটি অংশ ছিল। একসময় বাংলাদেশে ক্যাটেল করিডোরের মাধ্যমে এই বাণিজ্য থেকে রাজস্ব আদায়ের একটি ব্যবস্থা চালু থাকলেও ২০১৪ সালের পর ভারতের ক্ষমতাসীন দলের অংশীদার শিবসেনা গরু পাচার বন্ধে কঠোর অবস্থান নেয়। ফলে গরু পাচার কমতে শুরু করে এবং দেশে বিভিন্ন উদ্যোক্তা তৈরি হয়ে পশুপালনের বাণিজ্যিক ধারা গড়ে ওঠে। বর্তমানে কোরবানির ঈদ সহ অভ্যন্তরীণ বাজারে সারা বছরের চাহিদা মেটানোর সক্ষমতা তৈরি হয়েছে। দেশে কোরবানির জন্য প্রস্তুত পশুর সংখ্যা চাহিদার চেয়েও বেশি। কখনো কখনো প্রায় ২০ থেকে ২৫ লাখ পশু বাড়তে থাকে, যা আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণতার একটি বড় প্রমাণ। এই অবস্থায় পাশের দেশ থেকে গরু চোরাচালান দেশের ক্রমবিকাশমান এই শিল্পের জন্য একটি সরাসরি হুমকি। জানা যায়, গুটি কয়েক চোরা কারবারি ব্যক্তিগত লাভের আশায় এ চোরাচালানে বিনিয়োগ করে থাকে। বাংলাদেশের সীমান্তে ঘটে যাওয়া অনেক হত্যার পেছনেও এই গরু চোরাচালান বড় কারণ। তথ্য অনুযায়ী ভারতের হরিয়ানা বা রাজস্থান থেকে একটি গরু সীমান্তে পার করার জন্য একজন প্রান্তিক চোরা কারবারি ১০ থেকে ২০ হাজার টাকা পেয়ে থাকে। অন্যদিকে বিভিন্ন খরচ বাদ দিয়েও প্রতি গরুতে একজন বিনিয়োগকারী ৬০০ থেকে ৭০০% পর্যন্ত মুনাফা করে। তবে গুণগত মান ও স্বাস্থ্য ঝুঁকির দিক থেকে এসব গবাদি পশু অনিরাপদ। তাই সীমান্তবর্তী জনগণকে এই চক্র থেকে বের করে এনে তাদেরকে অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার আওতায় আনা এখন খুবই জরুরি। সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং বেসরকারি এনজিওগুলোর মাধ্যমে সমবায় ভিত্তিক পশুপালন একটি কার্যকর সমাধান হতে পারে। পাশাপাশি সীমান্ত হত্যা সংশ্লিষ্ট ভূরাজনৈতিক ইস্যুতেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ আনবে বলে প্রতীয়মান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। খোদা হাফেজ।